বা কোনো কিছু অর্গানাইজ করতে, এগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যে একটা জিনিস সুন্দর হবে, এখানে একটা বড় গ্যাদারিং হবে, এই ধরনের জিনিসের প্রতি আমার আকৃষ্টতা বেশি। কিন্তু রাজনীতিতে থাকলে অনেকে অনেক কথাই বলে, তো অনেক কিছুর কাউন্টারও দেওয়া সম্ভব হয় না, সময় মতো কাউন্টারও দেওয়া সম্ভব হয় না, অনেকে হয়তো বলেও না। এবং থানা কমিটি সবাই মিলে একটা মিটিং করে বলেছিল যে NHIDCL এর যে আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে। প্রতিনিয়ত ছাত্ররা, এমনকি কোনো সময় দেখা যায় কোনো রুগীর গাড়ি অ্যাম্বুলেন্স লাইনে দাঁড়ানো সারিবদ্ধভাবে কর্মে বিশ্বাস করে। এক কথা এই যে অভিযোগ উঠানো হচ্ছে যে কালাইন মন্ডলের উপর, এটা কতটুকু মানে সত্যি মিথ্যা যদি বলা হয়? আপনি ভোটের পরিসংখ্যান 2016-র পরিসংখ্যান বুথ ওয়াইজ আর 2021-এর পরিসংখ্যানটা আপনারা দেখে নেবেন, এটা তো রোকেন নাই, এখানে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। 2021-এ বুথ ওয়াইজ আপনি দেখবেন যে প্রত্যেকটা বুথে 16 থেকে অনেক বেশি ভোট পেয়েছে। নমস্কার, বাতায়ন ডিজিটালের এক বিশেষ অনুষ্ঠান বাতায়ন বিশেষ। আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, সঙ্গে রয়েছেন কাঠিগড়ার রাজনীতির ময়দানের এক অনন্য ব্যক্তি, ভারতীয় জনতা পার্টি কালাইন মন্ডলের সভাপতি, সবার সুপরিচিত নিত্যগোপাল দাস মহাশয়। আমরা আমাদের এই অনুষ্ঠান পর্বে নিত্যগোপাল দাস মহাশয়কে জানাই স্বাগত। আমাদের এই অনুষ্ঠান পর্বে আপনাকে স্বাগত জানাই। আমরা আজকের এই বার্তালাপ এখান থেকে শুরু করতে চাই আপনার সঙ্গে। যেহেতু আমরা প্রত্যেকেই জানি আপনি একজন ডায়নামিক লিডার, বর্তমান কালাইন মন্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি। অনেকে নানাভাবে নানা সুবাদে আপনাকে চিনে জানে। এখানে একটি প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আপনি নিত্যগোপাল দাস, আপনাকে আমরা কর্মবীর, একজন ডাইনামিক লিডার বিজেপির হিসাবে জানি, আমাদের হিসাবে। এখানে কোথাও আবার আপনারই দলের মানুষ যারা আপনাকে সুপার কিং, গরিবের নেতা বলে থাকেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে, যেটা আপনার হিসাবে নিত্যগোপাল দাস কে আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আর ছোটবেলা থেকেই নিজেকে নেতৃত্ব দেব এরকম চিন্তাধারা করিনি যে আমি নিত্যগোপাল দাস বনবো, আমার নেম ফেম হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই বিচারধারার সাথে সংযুক্ত হই। তখন দেখেন 1983 হবে, আমরা ক্লাস 7-এ পড়ি, 7 থেকে 8-এ উঠছিলাম, তখন 83, 84 হবে। তখন কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্র সংসদ নির্বাচন হতো। সেখানে SFI, NSUI, এই ধরনের বামপন্থী এবং কংগ্রেসের যে ছাত্র সংগঠন, সেগুলা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত। আমরা ঠিক সেখানে কোনো প্ল্যাটফর্ম পাইনি। তৎকালীন সময়ে কালাইনের যে পরিবেশ পরিস্থিতি ছিল, আমরা অনেক ছোট ছিলাম, আমরা 13-14 বছর হবে আমাদের বয়স। তো সেই সময়ে বদরপুর থেকে দীপক দেব এবং শান্তি, একজন মারোয়াড়ির ভদ্রলোক, ওনার নাম ওম প্রকাশ দপ্তরি, শান্তি রেডিমেড ছিল ওনার বদরপুরে। ওনারা আসলেন যে ছাত্র সংগঠন নিয়ে, বললেন যে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা, সেই বিচারধারার কথা আমাদেরকে বললেন, এবং আমাদের যে মাতৃ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা বললেন, এবং এই ছাত্র সংগঠনের কথাগুলো আমাদেরকে বললেন যে আমাদের একই বিচারধারা। তো সেই বিচারধারার প্রতি আমরা একদম ছোট ছিলাম, আমাদেরকে যেভাবে বলা হয়েছে, আমরা কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে তখন আমরা ছাত্র সংসদ নির্বাচনে আমাদের সিনিয়র ছিল অসিত বরণ দে, হারানচন্দ্র দাস, ওনারা, এর আগে জয়ন্ত ভট্টাচার্য, বিভিন্নরা মিলে, আমাদের এখানে আমার পার্শ্ববর্তী নীলেন্দু চক্রবর্তী, ওর একটা ভূমিকা ছিল। হ্যাঁ, তো সবাই মিলে আমরা যে ছাত্র সংগঠন এখানে করব,
তো আমরা প্রথমবারই নির্বাচনে আমাদের যাদেরই আমরা 17 জন তখন থাকতো ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী, বিপি, জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, গেম সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি, ম্যাগাজিন সেক্রেটারি, বিভিন্ন পদ নিয়ে 17টি পোস্ট থাকতো। তো আমরা 17ই আমরা জয়ী হয়েছি কালাইন হায়ার সেকেন্ডারির প্রথমবার নির্বাচনে। কত সনের কথা হতে পারে? এটা 83-তে। 1983 সেই সময় কি প্রথম ছাত্র হ্যাঁ, সংগঠন? না এর আগে থেকে ছাত্র সংসদ নির্বাচন হতো, কিন্তু আমরা যখন থেকে পার্টিসিপেট করা শুরু করেছি তখন থেকে আমরা কিন্তু আর পিছন ফিরে তাকাইনি কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে। তো সেখান থেকে আমাদের শুরু, আমরা রাজনীতি করবো সেটা চিন্তা করিনি। সে বিচারধারা যেটা ছিল এবং কালাইনের যে তৎকালীন সময়ে যে পরিবেশ পরিস্থিতি ছিল বা আমাদের চোখের সামনে আসতো, সেটার পরিপ্রেক্ষিতে সেই বিচার ধারার সহিত আমরা সংযুক্ত হয়েছি। এবং সেই সময়ে পরবর্তীকালে আমাদের বড়াকের তথা যাকে পিতামহ ভীষ্ম বলা হয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়, পরবর্তীতে আমাদের সিনিয়র যারা আছেন এখানে বিপ্লব কান্তি পাল আছেন, সুখেন্দু কর আছেন, স্বদেশ রঞ্জন দাস আছেন, আরো অনেক বরিষ্ঠ কার্যকর্তাদের নিয়ে এখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন করা হয়। পরবর্তীতে জগন্ময় ভট্টাচার্যেরও এই দলে প্রবেশ ঘটে। তো এটা অনেক ইতিহাস, বললে অনেক সময় লাগবে। তো পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির সংগঠন হয়। আমরা যখন 85 ইলেকশনে, আমরা তখন 85-এ যখন ইলেকশন হচ্ছিল, সাংসদ নির্বাচন, সাংসদ এবং এমএলএ দুটা একসাথেই হচ্ছিল। নেপাল চন্দ্র দাস এমএলএ থেকে খেলা হয়েছিলেন এবং আমরা তো তৎকাল সেই সময়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো সেই সময় প্রার্থী দেওয়া হয়েছিল সুশীল শিকদার মহাশয়কে। বিহারা ওনার বাসা, সুশীল চন্দ্র শিকদারকে প্রার্থী করা হয়েছিল। আমাদের তখন ভোটার লিস্টে আমাদের নাম উঠেনি। আমাদের সিনিয়র যারা আছেন ওনারা অনেক কাজ করেছেন এই 85-এ। আমরা তো কাজ করতে পারিনি। আমরা ওনাদের সাথে পোস্টার লাগানো, এই ইলেকট্রিকের খুঁটিতে লিখা, এই ধরনের টুকটাক কাজই আমরা করেছি। আর আমাদের ভোটার লিস্টে তৎকালীন সময়ে নামও উঠেনি 85 ইংরেজিতে। পরবর্তীতে 86, 87 থেকে আমরা ধীরে ধীরে ম্যাট্রিক পাস করে নিই 86-এ। তারপরে ধীরে ধীরে রাম মন্দির আন্দোলন, বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনের সাথে আমরা জড়ো হই এবং সেই বিচারধারার প্রতি আরো আকৃষ্ট হই আমরা। তো সেই সময় আমরা চিন্তা করিনি যে আমরা চাকরির জন্য এটা করতে হবে, একটা রাজনৈতিক দল করলে চাকরি পাওয়া যাবে, একটা রাজনৈতিক দল করলে আমরা কন্ট্রাক্টারি করব বা ভবিষ্যতে এমএলএ হব, এমপি হব, নাম হবে, নিত্যগোপাল দাস একটা বড় নাম হবে, কোথাও গেলে মানুষ ইয়ে করবে। এটা আমাদের মাথার মধ্যেই ছিল না কারো। আমরা সেই বিচারধারার প্রতি আকৃষ্ট ছিলাম। কাজেই আপনাকে আমার প্রশ্ন ছিল যে আজকের দিনে আমরা যাকে নিত্যগোপাল দাস বলে বলছি, আজকের দিনে আমরা জানি আপনি একজন মন্ডল প্রেসিডেন্ট। তো আপনার হিসাবে নিত্যগোপাল দাস কে? সেটা আজকে আমি যে নিত্যগোপাল দাস, সেটা ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, এই আমি পৃথিবীর একটা বৃহত্তম দলের সাথে আমি সংযুক্ত। আমার ব্যক্তিগত কোনো নেম ফেম নেই। আমার এখন আমি এখানে যা আছি সব ভারতীয় জনতা পার্টির জন্য। আমার পিছন থেকে ভারতীয় জনতা পার্টির নামটি সরে গেলে নিত্যগোপাল দাস জিরো। নিত্যগোপাল দাস জিরো। সামাজিকভাবে কাজ করতে অনেক আমার ভালো লাগে। কালচারালি কোনো অনুষ্ঠান করতে বা কোনো কিছু অর্গানাইজ করতে, এগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যেটা জিনিস সুন্দর হবে, এখানে একটা বড় গ্যাদারিং হবে, এই ধরনের জিনিসের প্রতি আমার আকৃষ্টতা বেশি। আর সব থেকে বেশি যেটা আকৃষ্টতা, সমাজের উন্নয়ন একটা সুন্দর হবে, আমাদের এরিয়ার পরিচিতি। আমি ঈর্ষা করছি না, দুর্গাপূজা অনেক জায়গায় অনেক বড় বড় দুর্গাপূজা হয়। আমাকে কেউ হয়তো বলতে পারে যে আমি আঞ্চলিকতাবাদী হয়তো চিন্তা করছি, সেটা না। আমার কথা হলো আমরাও এখানে করব। দূর দূর থেকে আমাদের এখানে লোক আসবে, আমরাও যাব, কিন্তু ওখান থেকেও লোক আমাদের এখানে পুজো দেখতে আসবে। সেই একটা বাতাবরণ, এনভায়রনমেন্ট তৈরি করা, হয়তো অর্থনৈতিক কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্ভব হয় না, কিন্তু এমন কিছু যাতে আমরা করি যাতে একটা এক্সাম্পল হয়ে থাকি এবং আমাদের এখানেও লোক আসে, এই একটা চিন্তাধারা আমাদের মধ্যে থাকে। ঠিক আছে, তো আমি এখন যেটা আপনাদের জানতে চাই, আমার অ্যাকচুয়ালি জানার ইচ্ছাটা খুব বেশ, যেহেতু আমরা আজকের এই প্রজন্ম, বিগত দিনের ইতিহাস আমাদের জানা উচিত তাই মনে করি। সেই সুবাদে আমি আজকেরই তরুণ, আজকের প্রজন্মের, সেই সুবাদে আমি জানতে চাই যে নিত্যগোপাল দাস মহাশয় আপনি
আপনার জীবনের রাজনীতির উত্তরণ অনুপ্রবেশ কবে কখন কিভাবে হয়েছিল, যেটা সংক্ষেপে একটুখানি আমরা বুঝতে পারলাম আপনার। অ্যাকচুয়ালি ছাত্র জীবন থেকেই আমরা তো এই বিচারধারা বিষয় হয়েছে। আমরা আহ, পুরোপুরি যেটা 88-এর পর থেকে যখন ভোটার লিস্টে নাম উঠেছে, প্রথম ভোট 89-এ আমি ভোট প্রদান করি। আমার আমার প্রথম ভোটাধিকার আমি প্রয়োগ করি 89-এ। হ্যাঁ, ভোটাধিকার প্রয়োগ করি। কিন্তু তখন থেকেই আমরা ভারতীয় জনতা পার্টির কাজে জড়িত এবং দলীয় দায়িত্ব যুব মোর্চার একবার জেনারেল সেক্রেটারি আমি হয়েছি 96-এ। আমাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছিল। পরবর্তীতে যুব মোর্চা এবং দলের বিভিন্ন কার্যকারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। তার পরবর্তীতে ধীরে ধীরে আমরা 1991 ইংরেজি থেকে 92 পরেই কালাইনের স্থিতিটা বদলে হয়ে যায়। আপনারা জানেন যে জগন্ময় ভট্টাচার্যকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই সময় কালাইনের পরিস্থিতিটা খুব খারাপ ছিল। তখন থেকেই আমরা একদম সক্রিয় রাজনীতিতে 91 ইংরেজি থেকেই আমরা সক্রিয় রাজনীতিতে যোগদান করি এবং তৎকালীন সময়ে কালীরঞ্জন দেব এখানে বিধায়ক হয়েছেন 91 ইংরেজিতে। গোবিন্দ পুরকাইস্ত এমপি হয়েছিলেন 91 ইংরেজিতে। 96 ইংরেজিতে কালীরঞ্জন দেব পুনরায় বিধায়ক নির্বাচিত হয়েছেন। আমরা একদম সক্রিয়ভাবে ওনার সাথে ছিলাম। 91তেও সক্রিয়ভাবে সাথে ছিলাম, কাজ করছিলাম। সাথে বলতে আমরা তো রাজনৈতিক ভাষণবাজি করিনি, কিন্তু আমরা ডোর টু ডোর ওয়ার্কে 91 থেকে আমরা ডোর টু ডোর ওয়ার্কে আমরা ছিলাম। আমাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না। আমরা শুধু ভারতীয় জনতা পার্টি জিতবে প্রতিকূল অবস্থার মধ্যে। তখন কেন্দ্র ওয়ার্ড মেম্বার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেস। তারপরেও আমরা সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা ভারতীয় জনতা পার্টি 96 ইংরেজিতে প্রচণ্ড প্রতিকূলতার সৃষ্টি হয়। বিভিন্ন প্রশাসনিক হ্যারাসমেন্টের আমরা শিকার হই কোনো না কোনো ক্ষেত্রে 96-এ। তার পরবর্তীতে কেন্দ্রে এনডিএ সরকার আসে, 13 দিনের সরকার, 13 মাসের সরকার। পরবর্তীতে ফুল টাইম 99-তে ফুল টাইম অটল বিহারী বাজপেয়ী সরকার। তো এইভাবেই চলতে থাকে। খুব সম্ভবত 99 এরকম হবে। ব্যক্তি বিশেষে দলের সাথে কোনোদিনই মতানৈক্য হয়নি, ভারতীয় জনতা পার্টির সাথে কোনো সময়ই মতানৈক্য হয়নি। আমি বিভিন্ন তো ভারতীয় জনতা পার্টির একটা স্লোগান ছিল, যে একটা কথা ছিল যে আমরা কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি চাই। তো কিছু কিছু লোকের মধ্যে এটা এসেছিল। তো সের জন্য তৎকালীন সময়ে হয়তো আমার ব্যক্তিগত আমরা 2-3 জনের সাথে একটা মতানৈক্য হয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে কোনোদিনই আমরা মতানৈক্য হয়নি। তো আমাদেরকে অনেকে বলেছিল যে বিক্ষুব্ধ। আমরা তখন বিক্ষুব্ধ ছিলাম না, আমরা ক্ষুব্ধ ছিলাম। কত সালের এটা 99 হবে। 99 হবে। আমরা বিক্ষুব্ধ কোনোদিনই ছিলাম না ভারতীয় জনতা পার্টির সাথে, কারণ আমরা বিচারধারাকে বিশ্বাস, কোনো ব্যক্তি থেকে আমরা ভারতীয় জনতা পার্টি করিনি। আমরা ওই বিচারধারাকে বিশ্বাস করে বিচারধারা যতদিন থাকবো এই বিচারধারার সাথেই থাকবো। রাজনীতি হয়তো করব, থাকবো, এটা হয়তো সময় কথা বলবে, ঠিক আছে, কিন্তু আমরা এই বিচারধারার সঙ্গে কোনোদিনই ছাড়বো না, কারণ আমরা বিচারধারাকে পছন্দ করেই এই দলের সাথে যুক্ত হয়েছি। কে আমাদেরকে ভালোবাসলো, কে আমাদের খারাপ পেলো, সেটা আমাদের কিছু আসে না। ব্যক্তি থাকবে, যাবে, দল তো থাকবে, দলের বিচারধারা থাকবে। তো দলের বিচারধারার সাথে আমরা সব থাকবো। আর তখন থেকে আমরা এই দলের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। 2005 ইংরেজিতে 2005-এ যখন নির্বাচন হয়, এই বিধানসভা নির্বাচন, তখন কিছু লোক ফ্লোটিং থাকে। তো ওরা অনুপ দত্তর সাথে কিছু লোক কাজ করছিল। সেই সুবাদে বিধায়ক কালীরঞ্জন দেবের চতুর্থবার আর জয় হয়নি। তো তখন থেকেই কালাইনে যে বিধায়ক মাজার ভুঁইয়া জয়ী হয়েছিলেন কাঠিগড়াতে, এবং এই যে 10 বৎসর ভারতীয় জনতা পার্টি কর্মকর্তাদের অনেক সংঘর্ষ করতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে, অনেক মানুষ ঘরে বসে গিয়েছিল। মানে মানসিকভাবে যে আমরা বোধহয় আর পারবো না, অনেক যে স্পিরিট ছিল 91 থেকে, সেই স্পিরিটটা 2005 ইংরেজিতে এসে থমকে যায়। 2004-এ বাজপেয়ী সরকার পুনরায় আসেনি। তারপরে 2005-এ আমরা কাঠিগড়াতে বিধায়কও আমরা হারিয়ে ফেলি, 2005-6 হবে। হ্যাঁ, তো বিধায়কও পাইনি। তো মানসিকভাবে অনেক লোক বা অনেক বিভিন্ন দিক থেকে
সমস্যাও ছিল। অনেক মানুষ ধীরে ধীরে সেই সময় যারা দলটাকে নিজেও ব্যক্তিগতভাবে যে চলতে তো হবে, ব্যবসা বাণিজ্য তো করতে হবে, সেই জন্য 2005 থেকে 2008-9 পর্যন্ত বা 10 পর্যন্ত ঠিক সেইভাবে সক্রিয়তা ছিল না। একটু ব্যবসা বাণিজ্য করতে হবে, চলতে হবে, এই চিন্তাধারা নিয়ে। তারপরে 2012 ইংরেজির থেকে পুনরায় আবার সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টি সংযুক্ত হই। আর সেই সময় থেকেই দলের সাথে কালাইনে একটা দাঙ্গা হয়েছিল, রুমিনাথের 92ও দাঙ্গা হয়েছে। 2012 ইংরেজির 4 জুলাই কালাইনের একটা দাঙ্গা সংগঠিত হয়েছে। পরিকল্পিতভাবে সেই দাঙ্গা করানো হয়েছিল যাতে কালাইনের মধ্যে বিভেদের সৃষ্টি হয়, আর সেটাকে এনকেজ করার জন্য অনেক লোক হাঁটছিল। তো আমরা 2012 ইংরেজিতে 2013-তে যদি পঞ্চায়েত ইলেকশন হয়, সেই পঞ্চায়েত ইলেকশনে আমার স্ত্রীকে এখান থেকে পঞ্চায়েত নির্বাচিত করা হয়। সবাই মিলে কাজ করেছেন এবং ভারতীয় জনতা পার্টি প্রথম কালাইন জিপিতে পঞ্চায়েত জিতেছিল। আমার স্ত্রী যখন জয়ী হয়েছে তখন কালাইন জিপিতে প্রথম পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার পর, আমাদের বিধায়কও ছিলেন, সবই ছিলেন, কিন্তু পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার পর প্রথম কোনো পঞ্চায়েত আমার স্ত্রী বিজেপি থেকে জয়ী হয়েছে। মানে কালাইন জিপির প্রথম বিজেপি দলের সভানেত্রী নবনীতা দাস, সহধর্মিনী। হ্যাঁ, নবনীতা দাস এই জিপির পঞ্চায়েত ছিলেন। এবং আমার সাথে এপি হিসাবে প্রমীলা বৈষ্ণব, উনি পরবর্তীতে ব্লকের প্রেসিডেন্টও হয়েছিলেন। ওনারা দুজন মিলে চেষ্টা করেছেন এই জিপির উন্নয়নের জন্য, চেষ্টা করেছেন। সেগুলো আপনারা কালাইন জিপিতে হয়তো দেখতে পারবেন ইয়ে করলেই। আর সেই সময় দক্ষিণ কাটিগড়া থেকে রীতা পালও জয়ী হয়েছিলেন জেলা পরিষদ হিসাবে। তো আমরা তখন থেকেই, আর সেই সময় আমি সংগঠনের সঙ্গে যুক্ত হই। আমি 2016-তে যখন মন্ডল কমিটি গঠিত হয়, তো আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পাই, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি। বিপ্লব কান্তি পাল প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, আমি সহসভাপতি ছিলাম। তো পরবর্তীতে 2019-এ আমাকে মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়, লাগাতার 5 বছর। তো এবার আমি দল আমাকে আবার দায়িত্ব দিয়েছে, তো দলের দায়িত্ব আমি মাথা পেতে নিয়েছি। দল আমাকে যেটা বলবে সেটাই করব। তো অনেক এইভাবেই চলছে ভারতীয় জনতা পার্টির সাথে কাজ করা। মাঝে মধ্যে একটু উত্থান পতন হয়েছে, তো ভারতীয় জনতা পার্টি বিচারধারা থেকে আমরা উত্থান পতন অবশ্যই, কিন্তু বিচারধারা থেকে আমরা কখনো সরিনি। আর কোনো কিছুর বিনিময়ে অনেক লোক অনেক ধরনের পলিটিক্যালি ইগোর ইয়ে হয়ে অনেক কিছু বলতে পারে, কিন্তু রাজনীতিতে থাকলে অনেকে অনেক কথাই বলে, যে অনেক কিছুর কাউন্টারও দেওয়া সম্ভব হয় না, সময় মতো কাউন্টারও দেওয়া সম্ভব হয় না, অনেকে হয়তো বলেও না। হ্যাঁ, বলেও না। তো কেউ যদি আমাকে বলে না, আমি তাকে কি বলবো, কাউন্টার কি দেবো? আর অনেক সময় দলের দায়িত্বে থাকলে অনেক কিছুর কাউন্টারও দেওয়া সম্ভব হয় না, যদি কোনো কিছু হয় থাকে সেটা আপনি বলা কিছু। তো এই ধরনের অনেক কিছু আছে। তো আমরা সর্বাবস্থায় দলের বিচারধারার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিটিউড আমাদের মধ্যে নেই, আমার মধ্যে তো ব্যক্তিগতভাবে নেই। দলের বিচারধারার সাথে কোনো কিছুর বিনিময়ে কম্প্রোমাইজ হবে না। দলের যে বিচারধারা সেটাকে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রবাদ, দেশ প্রথম, দ্বিতীয় দল, তৃতীয় ব্যক্তি, যে আমি কিভাবে বাঁচব। তো আমরা প্রথমে যে বিচারধারা নিয়ে বিশ্বাস হয়ে বেরিয়েছি, সেই বিচারধারাতেই আমরা থাকবো দলের। পরবর্তী যে কথাটি হচ্ছে, কালাইনের সত্যরঞ্জন যেটা কলেজ, সেই কলেজ রোড প্রতি বছর দেখা যায় একটা মানে অসুবিধার সম্মুখীন হন, ওয়াটার লগিং ইস্যু, যেটা জমা জল হোক বা ওয়াটার লগিং হোক, প্রতি বছর সমাজের সর্বস্তরের মানুষ এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এখানে নানা কথা নানা ধরনের শোনা যায়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এটার কি আজও কোনো সমাধান নেই, বা আগামীতে কোনো ধরনের সমাধান হবে? আমরা এখানে অ্যাকচুয়ালি বৃষ্টির জমা জল, যেগুলাতে এই বৃষ্টির জমা জলে, যদিও এখানে এখন ঘরবাড়ি হয়ে গেছে, অনেক ক্ষেতের জমি, এইটা 2-3টি জায়গায় এই প্রবলেমটা আছে। অ্যাকচুয়ালি এই কালাইনের
টাউন এরিয়ার মধ্যে যদি ভাটগ্রামের একটা অঞ্চল আছে জমা জলের প্রবলেম, ব্রাহ্মণগ্রামে এসআর কলেজের সারাউন্ডিং এ একটা জমা জলের প্রবলেম আছে, আর আরেকটা আছে এই যে সুকুমার ভট্টাচার্য লেন এই দিকে গেলে একটা জমা জলের প্রবলেম আছে। তো এইগুলো প্রবলেম নিয়ে অ্যাকচুয়ালি যত সময় পর্যন্ত কালাইনে একটা মাস্টার ড্রেনেজ প্রকল্প হবে না, একটা বড় প্রোগ্রাম, বড় মাস্টার ড্রেনেজ প্রকল্প হবে না, সেটার যে সমাধান হবে আমার মানে সমাধান করতে খুব কষ্ট হবে। কারণ একটা মাস্টার যে একটা বড় প্রকল্পের প্রয়োজন, এটা মাস্টার ড্রেনেজ প্রকল্প না হলে জলটা যেতে হবে। কারণ ন্যাশনাল হাইওয়ের উপরে দেখবেন 2016-র আগে, সে সময় কংগ্রেস সরকার ছিল, 2016-র আগে ন্যাশনাল হাইওয়ের পাশ দিয়ে আরো অন্য অন্য জায়গায় দেখবেন ড্রেন হয়েছে, কিন্তু কালাইনের ড্রেন যে হয়েছে, কালাইন বাজারের সারাউন্ডিং সাইড দিয়ে যে ড্রেন হয়েছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে হয়েছে। তৎকালীন সময়ে গৌতম কনস্ট্রাকশন এবং সেটার ম্যানেজার ছিলেন দেখেছি পরেশ সেঠি, বিধায়ক ছিলেন আতাউর রহমান মাজার ভুইয়া, ওনারা ছিলেন। তো আমরা বিভিন্ন সময় বলেছিলাম যে সাইন্টিফিক ওয়েতে জলটা কোথায় গিয়ে পড়বে একটা নির্দিষ্ট ঠিকানা থাকা দরকার। শুধু কন্ট্রাক্টরি করার জন্য কাজের জন্য কাজ হয়েছে, সেটা ড্রেনেজের মাধ্যমে যে জল নিষ্কাশন হবে আমার মনে হয় তখন সেভাবে হয়নি। পরবর্তীতে একটা নাগরিক সভা হয়েছিল, সেই নাগরিক সভায় বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়াও ছিলেন এবং অনেক বিভিন্ন দলের লোকরাও ছিলেন। ভারতীয় জনতা পার্টির লোকরা হয়তো সেই মিটিংয়ে ছিল না, হ্যাঁ হয়তো বলাও হয়নি ভারতীয় জনতা পার্টির লোকদের, কিন্তু অনেক লোক ছিল, আমরা সেটা সে সময় দেখেছি। এবং একটা বড় মিটিং হয়েছে, বিভিন্ন এনজিওকে ডাকা হয়েছে, কিন্তু মিটিংয়ের পরে একদম সবাই স্তব্ধ হয়ে গেল। কিন্তু যেরকম খুশি সেরকম এটা ড্রেন হয়নি, সব জায়গায় জায়গায় চৌবাচ্চা হয়ে গেছে যে জল থাকবে, তারপরে ওভারফ্লোয়ে জলগুলো কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। এখানে আমার বাসার সামনে এসে এই ড্রেনটা শেষ হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, এটা জল কোন দিকে যাবে ঠিক নেই, প্রত্যেক জায়গায় এইভাবে আছে। আজ পর্যন্ত মাঝে মধ্যে কাজ হয়, এটাকে একটু হাইট করা হয়, কিন্তু এটা কমপ্লিট ড্রেনগুলা বন্ধ আছে। তো আমরা বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এখানে আসার পর, ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর বরাকবেলের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য প্রচেষ্টা করেন। 2014-র আগে কালাইন থেকে আমরা হয়তো অনেকে ভুলে যাই, আমাদের স্মরণশক্তি কম থাকে, আমরা একটু স্মুথ রানিং হয়ে গেলে আমরা অতীতটাকে ভুলে যাই, তাড়াতাড়ি অতীতটাকে ভুলে যাই। এখন কালাইন বাজারে কিছু রাস্তাঘাট হয়তো খারাপ হয়েছে, অকাল বৃষ্টিপাতের জন্য গাড়ির রেশও বেড়েছে, অনেক রাশও অনেক বেড়েছে গাড়িগুলা। আগে ছোট ছোট গাড়ি চলতো, এখন 16 চাকা 15 চাকা 20 চাকা গাড়িগুলা চলছে, অনেক টেকনোলজি ইয়ে হয়েছে। রাস্তার উপরে লোডও অনেক বেড়েছে। তো সেজন্য রাস্তা কাজ করছে, কিন্তু 2014-র আগে ভারতীয় জনতা পার্টি সরকারে আসার আগে আমরা দেখেছি কালাইন থেকে কাঠিগড়া যেতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো। শিলং, কালাইন থেকে শিলং হয়ে গুয়াহাটি যেতে থেকে 2 দিন 3 দিন 4 দিনও সময় মানুষের লাগতো। এইভাবে রাস্তাঘাটের অবস্থা ছিল, কিন্তু 2014-এর আগের সিচুয়েশনটা আমরা সবাই ভুলে গেছি। তার জন্য কোথাও আমরা একটু ড্যামেজ দেখলেই আমরা আটকে উঠি, কারণ ড্যামেজটা কম দেখতে পাওয়া যায়, তার জন্য এই সিনগুলা বেশি ফোকাসিংয়ে আসে। তো আমরা NHDCL এর সাথে আমাদের এখানে বরাক উন্নয়নের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় উনিও প্রচেষ্টা করছেন, আমাদের MP মহোদয় প্রচেষ্টা করছেন, আমাদের দলীয় কার্যকর্তারা বিভিন্ন সময় দিয়েছে, মেমোরান্ডাম দিয়েছে। এখানে 1300 মিটারের একটা কাজও স্যাংশন হয়েছে, ড্রেনগুলাকে ক্লিন করার জন্য স্যাংশন হয়েছে। 1300 মিটার মানে কোন জায়গায়? এই যে নতুন করে এই সুকুমার ভট্টাচার্য ল্যান্ড থেকে কলেজ রোড পর্যন্ত, এবং এই রামকৃষ্ণ মিশর ল্যান্ড থেকে ইসলাম উদ্দিন মুড়ির পুল যেটাকে বলা হয়, মুড়ির পুল পর্যন্ত 1300 মিটার স্যাংশন হয়েছে। কিন্তু এটা নিয়ে একটু সমস্যা আছে, কন্ট্রাক্টর কাজ করতে পারছে না। কারণ হলো মানে ম্যাক্সিমাম জিনিসই আগে যতগুলো কাজ হয়েছে 14-র আগে হোক বা PHEর যে কাজগুলা হয়েছে অনেক ক্ষেত্রে, সেগুলা যদি না সরায়, অনেক মানুষ আছে যে সড়কের অনেক সাইড এনক্রোচমেন্ট করে রেখেছে। তো এইগুলা মানে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, তো কন্ট্রাক্টরগুলা ফেল হয়ে আবার চলে যায়। তো সেদিন সার্কুল অফিসার এবং থানা কমিটি সবাই মিলে একটা মিটিং করে বলেছিল যে NHIDCL এর যে আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে, কোন কোন ডিপার্টমেন্টকে বলতে হবে, PHE কে বলতে হবে তোমাদের পাইপটা সরানোর জন্য, যারা
মোবাইলের ইয়ে আছে, যে ইয়ে যেগুলো আছে, মোবাইল হ্যাঁ, টাওয়ার। এয়ারটেল, জিও, যাদের ইয়ে আছে এইগুলাকে সরানোর জন্য, এইগুলা যদি করতে যায় তো এইগুলা নিচে পড়ে যায়, এগুলা কাজ করতে অসুবিধা। অনেক লোক আছে তার বারিন্দাটাকে মানে কাদার জন্য পাকা করে নিয়েছে, সেটাকে ভাঙতে হবে। অনেকের ড্রেনেজ ইয়ে করে হাউস কানেকশন আছে, জলের হাউস কানেকশন আছে, সেটার একটা ব্যবস্থা না করা পর্যন্ত এই কাজগুলা খুব স্পিডি করা যাচ্ছে না। আর রাস্তার যে গর্ত যেটা হয়েছে এই দিকে ন্যাশনাল হাইওয়েতে যে খারাপ হয়েছে, সেটা গত ইয়ে করেছিল, এখন মেনটেনেন্স করছে। আমরা নতুন এস্টিমেট করার জন্য বলেছি, এখন যে কাজগুলো হচ্ছে মেনটেনেন্সের কাজ হচ্ছে। আর আমাদের এই যে এখন যে টেকনোলজিতে কাজগুলা হয় সেই কাজগুলাতে কি একটা লিকুইড ব্যবহার করা হয়, কিন্তু মিনিমাম 4 দিন যদি রৌদ্র না দেয়, আর যদি ধুলো হলে লোকগুলা বলে ধুলো হয়ে গেছে, তো জল মারতে হবে। কিন্তু এখানে রাস্তাটা যদি পুরো শুকনো না থাকে তাহলে একটা দিকদারি। 3 দিন এক লাগাতার 4 দিন সেভাবে দেয় না, আবার বৃষ্টি হয়ে যায়, না জল ডালতে হয়, তো এর জন্য টেকনিক্যালি একটু প্রবলেম হচ্ছে। ওনারাও চেষ্টা করছেন, আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় কৌশিক রায় মহাশয় বারবার ওটার প্রতি উনি লক্ষ্য রাখছেন, এবং ওভারঅল উনি খবরাখবর রাখছেন আমাদের সব সময়। তো আশা করি আমরা দুর্গাপুজোর আগে আমরা যে ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হবে। আর আসাম মালার যে পোস্ট অফিস থেকে যে একটা পোর্শন খুব বেশি খারাপ হয়েছে, তো সেটারও অ্যাকচুয়ালি বৃষ্টির জন্যই সেগুলা একটু পিছিয়ে পড়ে আছে, বারবার ইয়ে হলে নিচে চলে যায়। তো একটা শুধু খালি ইয়ে ফেললেই হবে না, তো এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রসেসে সাইন্টিফিক ওয়েতে কাজগুলো করতে হবে, যাতে কীভাবে মাটিগুলো নিচের দিকে না যায়, তো একটু সময় লাগবে। তো আশা করি আমরা যে পুজোর সময় একটা ব্যবস্থা করে দেবে। আর ন্যাশনাল হাইওয়ে পুজোর আগেই খুব সম্ভবত একটু সময় পেলেই, বৃষ্টিও ছাড়ছে না, রাত্রিবেলা বৃষ্টি দিয়ে দেয়, আমার মনে হয় কাজগুলো হবে। আর জলের যে বলেছেন মাস্টার ড্রেনেজ প্রকল্পের দরকার। আর আমরা আমরা যারা ভুক্তভোগী জলের জন্য ভুক্তভোগী, কিন্তু ভুক্তভোগী যারা, আমরা সবাইকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের বাসার জল দেওয়ার জন্য কতটুকু জায়গা ছেড়েছি। অবশ্যই, হ্যাঁ, আমরা কতটুকু জায়গা দিতে পারবো, আমাদের জায়গার প্রয়োজন। আজকে একটা সরকারি আমরা কাউকে বলে আমরা ডেভেলপমেন্ট, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বললাম, আমরা সবাই মিলে নাম দিলাম, ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে, আমরা সবাই মিলে মন্ত্রী মহোদয়কে বললাম একটা ড্রেনেজের জন্য দিন এই ব্যবস্থা, মন্ত্রী মহোদয় আমাকে স্যাংশন দিয়ে দিলেন, আমরা জায়গা দিতে পারলাম না, তখন তো এই লোকে কি হবে? তো আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই পরিমাণ জল যেতে কি পরিমাণ জায়গার প্রয়োজন আছে, এইটা কোন দিকে গিয়ে যাবে। অনেক কালভার্ট করে নিচে এতটুকু জায়গা ছেড়ে দিয়েছে, ওই দিকে জল যাবে, তো এইগুলা তো হবে না। আমাদের জলও যাবে, জায়গাও দেব না, এটা হবে না। জায়গা আমাদেরকে দিতে হবে, আমরা যারা ভুক্তভোগী আমরা সবাই মিলে সেটা শেয়ার করতে হবে, যে আমার ঘর অনেক উঁচুতে আছে আমি দেবো না, এরকম কিছু হবে না, সবাই মিলে এটা কাজ করতে হবে। রাজনৈতিক নেতারা অনেক সময় এটা থেকে একটু দূরে চলে যায়, এটা ঝগড়া করবো না, অনেক সময় দায়িত্বে যারা আছে অনেক সময় ঝগড়াঝাটিতে যায় না। হ্যাঁ, তো ভারতীয় জনতা পার্টি সেটা চিন্তা করে না, উন্নয়নের চিন্তা করে চলে, কিন্তু অনেক চিন্তা করে যে কোন দিকে লোক বেশি আছে। তো উন্নয়ন করতে হলে কোন দিকে লোক বেশি আছে, জনগণ কোন দিকে বেশি আছে, ওরা যদি খারাপ পেয়ে যায় সেটা করে চিন্তা করলে উন্নয়ন হবে না। কিছু কিছু লোক উন্নয়ন করতে গেলে কিছুর ক্ষতি হবে, তো সেই ক্ষতিটাকে আমরা মেনে নিতে হবে, স্বীকার করতে হবে, সেটা নিয়ে রাজনীতি করলে চলবে না। মানে আপনার কথা থেকে বোঝা গেল যে ড্রেনের সমস্যাটা কিছু জনসাধারণের কারণে হতে পারে না, হতে পারে না, আমরা জায়গা দিতে লাগবো সবাই মিলে, আমরা সবাই মিলে জায়গা দিতে লাগবো যে জলটা আমরা কোন দিকে যাইতেও, এবং আমরা জায়গা দিতে প্রস্তুত আছি, এই কথাটা আমরা কমিটমেন্ট সবাই দিতে লাগবো। তখন হইলে আমরা ওভারঅল বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী প্রথমবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ে বরাকের উন্নয়নের লাগি একটা আলাদা বিভাগ বানাইয়া একজন মন্ত্রী দিছেন, এবং করিতকর্মা মন্ত্রী যে বরাকের খুব ভালো একজন মন্ত্রী আমরা দিছেন, মাননীয় কৌশিক রায় মহাশয়। হ্যাঁ, তো করিতকর্মা, তো আমরা আশা রাখি যে আমরা সব গেলে এটা আমরা, কিন্তু আমরা জায়গা তো রেডি করতে লাগবে, জায়গা তো দিতে লাগবে। ভবিষ্যৎ আগামী দিনে যদি জনসাধারণ হয়তো এবিসিডি XY যাই হোক, যাদের বাড়ির সামনে দিয়ে ড্রেন আছে, যদি উনারা অল্প অল্প জায়গা ছাড়েন তাহলে এটা স্থায়ী সমস্যার সমাধান হতে পারে। এইবার একটা বড় প্রকল্প আনাও যাবে। আচ্ছা, কারণ একটা গাইডলাইন অনুযায়ী একটা ড্রেন হবে, ড্রেনের উপরে একটা ইয়ে হবে, তো এইটা একটা
সবই একটু শেয়ার করতে হবে সবাইকে। তো মোটামুটি আশা রাখা যায় যে আগামী দিনে বা আগামী বর্ষার আগে এই ড্রেনের সমাধান বা এই জলের সমস্যা। বর্ষার আগে বলবো না, যত তাড়াতাড়ি জায়গাটা ছাড়ার ব্যবস্থা হবে তত আচ্ছা তাড়াতাড়ি আমরা ব্যবস্থা নিতে পারবো। আচ্ছা, তো আজকের এই জায়গা থেকে বলা যায় যারা ভিডিওটি দেখছেন যে কালাই অঞ্চলে যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, যারা এই সমস্যার ভুক্তভোগী, ওনাদেরকে বলা যায় যে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। একান্ত তাহলে কাম্য, ভবিষ্যৎ একান্ত কাম্য। এই যে সমস্যা সমাধান হবে ভবিষ্যতে। এটাই বর্তমান যেটা সমস্যা হচ্ছে কালাইন বাজার, যেটা আপনি একটু আগে বলেছেন যে রাস্তার যে সমস্যা আছে, মোটামুটি খুবই সম্ভব দুর্গাপূজার আগে সমাধান হয়ে যাবে। বর্তমানে দেখা যাচ্ছে কালাইন বাজারে, আমি আবারও এই প্রশ্নে যাচ্ছি, যেহেতু বর্তমানে কালাইন অঞ্চলের এক বড় সমস্যা যেটা হচ্ছে ট্রাফিক সিস্টেম নিয়ে। রাস্তায় অনেক বৈধ অবৈধ গাড়ি পার্কিং, বাজারে অনেক বড় বড় গাদগাড়া দেখা যায়, গর্ত দেখা যায় রাস্তায়, এবং তো যদি বলা যায় আসাম মেঘালয়া বর্ডার, প্রতিনিয়ত ছাত্ররা, এমনকি কোনো সময় দেখা যায় কোনো রুগীর গাড়ি অ্যাম্বুলেন্স লাইনে দাঁড়ানো সারিবদ্ধভাবে। ঠিক আছে, বিগত দিন দেখা গেল ডিকরকালে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল, সেটার কারণ যেটা আমরা জানতে পারলাম গণমাধ্যম থেকে, পত্রপত্রিকা দেখলাম যে ডাম্পার গাড়ির ওভারটেকিং এবং রাস্তার অবস্থা খুব দন্য। তো এই ব্যাপারে কি বলবেন? এই যে সমস্যা যেটা সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যে মন্ত্রী পরিষদের যারাই আছেন সবাই মিলে একটা মানে দীর্ঘমেয়াদী সুন্দর পরিকল্পনা, যাতে মানে সফল পরিকল্পনা তৈরি করছেন ওরা। এই ধরনের বিভিন্ন সমস্যা, ট্রাফিক সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে ওনারা অবগত আছেন এবং আমরা বিভিন্ন সমস্যাগুলো তুলেও ধরেছি। তো সেটা স্থায়ী সমাধানের জন্য এক্সপ্রেসওয়ের ব্যবস্থা করছেন, যাতে সেই সমস্যাটা না হয়। কারণ আজকে যারা অটো নিয়ে আসছে ওরাও তো খাবে, একটা ব্যবসা বাণিজ্য করবে, ওরা তো খাবে। আমরা কাউকে তো বলবো না যে তুমি এই রুটে অটো নিয়ে আসবে না। অটোকে কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, প্যাসেঞ্জার নিতে হবে। তো এই ধরনের টুকটাক হয়তো এক দুইজনের মাঝে ইয়ে থাকতে পারে, একটু রুল অফ ল জানা নাও থাকতে পারে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এইসব বিভিন্ন সমস্যা নিয়ে সম্পূর্ণ ভারতবর্ষে একটা রাস্তার জাল তৈরি করা হচ্ছে। সেটার অংশ হিসাবে আমাদের এক্সপ্রেসওয়ে রোড হচ্ছে। আমরা আশা করি 2027-28 ভিতরে, 28 ভিতরে এক্সপ্রেসওয়ে চালু হবে। খুব সম্ভবত আগামী বছরের ভিতরে, খুব সম্ভবত আমাদের ভারতমালার যে প্রজেক্ট সেগুলোর কাজ প্রায় শেষ হয়ে যাবে কিছু, আর এক্সপ্রেসওয়ের কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং মেঘালয়ের দিকে কাজ প্রায় এই সার্ভের কাজ বা ল্যান্ড একুইজিশনের কাজ প্রায় শেষ হয়ে গেছে, আমাদের এদিকে হয়ে যাবে। তো এক্সপ্রেসওয়ে হওয়ার পর আজকের দিনের যে সমস্যা, যে ট্রাফিক নিয়ে যে সমস্যা, সেটা হয়তো 70% কমে যাবে, 70% কমে যাবে। তো সেটা নিয়ে সরকার একটা স্থায়ী সমাধানের চিন্তাধারা করছে। সরকারের সেটা মাথায় আছে, চিন্তায় যে জনগণও বাঁচতে হবে, ট্রাফিক সমস্যা থেকে মুক্তি পেতে হবে, বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাটের ব্যবস্থা করছে সরকার। যেটা বিগত 2021-এর যেটা বিধানসভা নির্বাচন ছিল, সেই জায়গায় একটা অভিযোগ সর্বত্রে। অভিযোগটা হচ্ছে যে 2021-এর নির্বাচনে হেভিওয়েট প্রার্থী প্রাক্তন মন্ত্রী গৌতম রায় কাটিগড়ায় পরাজিত হয়েছে, এটা আমরা সবাই জানি। মানে এখানে অভিযোগটা হচ্ছে যে গৌতম রায় কালাইন মন্ডলে অপেক্ষাকৃত কম ভোট পেয়েছেন। বিজেপির বিভিন্ন মহল থেকে এক্ষেত্রে কালাইন মন্ডলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত বা বক্তব্য? আমার তো মনে হয় সোজাসুজি টার্গেট করা হচ্ছে কালাইন মন্ডল। এটা রাজনৈতিক টার্গেট হতে পারে, কেউ ব্যক্তিগত অনেকের চাওয়া পাওয়া থাকে, সেই জন্য হতে পারে, সেটা নিয়ে আমি কিছু বলবো না। তবে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির সব থেকে হাইয়েস্ট ভোট, 77,000 ভোট কাঠিগড়া বিধানসভায় সব থেকে হাইয়েস্ট ভোট গৌতম রায় মহাশয় পেয়েছেন। আর কাঠিগড়ার যে ভোটের সিনারিও, এখন হয়তো অনেক ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, কিন্তু তৎকালীন সময়ে কাঠিগড়ার যে পরিস্থিতি ছিল, কারণ কাঠিগড়াতেই একমাত্র বুট পোলারাইজেশন বেশি হয়, আর সেই পোলারাইজেশনের শিকার হয়েছেন। আর বুট কাস্টিং এর ব্যাপারেও আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। আর
যে বুট পোলারাইজেশন একটা একটা অংশের বুট অনেক বেশি কাস্ট হয়েছে, একটা অংশের বুট কম হয়েছে। আর বুটের যে কম্পারিজন যেটা বলা হয় সেদিক দিয়েও আমরা একটু ছিল। ভারতীয় জনতা পার্টি বিচারধারা বিশ্বাসী মানুষের সংখ্যা একটু হয়েছিল, কম হয়েছিল কাস্টিংয়ের ক্ষেত্রেও। তো এটা অনেক কথা। আর যে কাঠগড়ায় বুটে জয় পরাজয়ের পর এগুলা থাকেই। অনেকে সেটার সুযোগ নিতে চায়, আচ্ছা। যে এই সুযোগে যদি কিছু করা যায়, এই সুযোগে এই এই একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে যদি ওকে একটু দুর্বল করা যায়, এই ধরনের রাজনীতিতে এটা তো থাকেই, যেহেতু এটার নাম রাজনীতি। আচ্ছা। রাজনীতিতে এগুলা তো থাকবেই, এগুলা তো চলবেই। কাউকে ছোটো করবো না, বড় করবো না, রাজনীতি সবের জন্যই সমান। আজকে উনি করবেন, কালকে উনার জন্য আরেকজন করবেন। তো ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে, কর্মে বিশ্বাস করে। এক কথা, এই যে অভিযোগ উঠানো হচ্ছে যে কালাই মন্ডলের উপর, এটা কতটুকু মানে সত্যি মিথ্যা যদি বলা হয় আপনার হিসাবে? আপনি বুটের পরিসংখ্যান 2016-র পরিসংখ্যান বুথ ওয়াইজ, আচ্ছা। আর 2021-এর পরিসংখ্যানটা আপনারা দেখে নেবেন। এটা তো ওপেন নেই, এখানে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। 2021-এ বুথ ওয়াইজ আপনি দেখবেন যে প্রত্যেকটা বুথে 16 থেকে অনেক বেশি বুট পেয়েছে। 16 নির্বাচনে যে বুট পেয়েছিল এর থেকে অনেক বেশি বুট প্রত্যেক বুথে। একটি বুথও হবে না যেখানে 16 থেকে কম পেয়েছে। 2016 থেকে অনেক বেশি বুট পেয়েছে। হয়তো বুট বেড়েছে, হয়তো 5% বেড়েছে, মানে ভোটাধিকার বেড়েছে 5%, কিন্তু বুট পেয়েছে 10% বেশি, 15% বেশি, 25%। এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, মানে যার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সত্যি কথা বলতে গেলে একজন লো প্রোফাইলের একজন ক্যান্ডিডেট ছিলেন, ওনার যিনি এগেস্ট ছিলেন, যিনি গৌতম রায় মহাশয়, যিনি চার মানে এগেস্ট পার্টি। এটা লো প্রোফাইল হাই প্রোফাইল বলে লাভ নেই, রাজনীতিতে লো প্রোফাইল হাই প্রোফাইল বলে লাভ নেই। ইন্দিরা গান্ধী কেউ ইলেকশনে হারতে হয়েছে, আরো অনেকে ইলেকশনে হারতে হয়েছে বড় বড়। এটা লো প্রোফাইল, রাজনীতিতে লো প্রোফাইল হাই প্রোফাইল নাই। জনগণ শেষ কথা, জনগণ যা বলবে তাই হবে। লো প্রোফাইল হাই প্রোফাইল জনতা জনার্দন, জনতা যাকে বলবে। আর আমরা বিচারধারায় বিশ্বাসী, আমাদের বিচারধারা নিয়েই আমরা কাজ করব। তো জনতা যা বলবে তাই হবে। আর কাঠিগড়াতে একটা কথা, বুট আসলে বুট পোলারাইজেশন হয়, সেটা একটা কাঠিগড়া, সেটা বদলানো দরকার। কাঠিগড়ার উন্নয়নের জন্য সবাই মিলে সরকারকে শক্তিশালী করা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ওনার মন্ত্রী পরিষদ অক্লান্ত প্রচেষ্টা করছেন যে আসামকে ভারতের মধ্যে একটা উন্নত প্রদেশ হিসাবে প্রতিষ্ঠিত করা। আপনার কথাটা সব বুঝলাম, কিন্তু এখানে যে মানে বিজেপির মহল থেকে যেটা দাবি বা আওয়াজ তোলা হয়েছিল যে কালাই মন্ডলকে টার্গেট করা হচ্ছে সোজাসুজি বিজেপি, মানে আমি আবারও বলতে মানে বাধ্য, এখানে কি কোনো ধরনের অন্তর্ঘাত বা ইন্টারনাল কোনো ক্লেশ ছিল যে কালাই মন্ডলকে টার্গেট করা হচ্ছে? কাঠিগোড়ায় কিন্তু বিধানসভা আরো মন্ডল রয়েছে। না, এটা তো যারা টার্গেট করছে ওরা ওদের কথা ওরা বলবে, ওরা কেন টার্গেট করছে। ওরা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হবে না। যেহেতু মানে যদি আপনার কাছে এরকম কোনো তথ্য থাকে, ভারতীয় জনতা পার্টি এরকম করবে না। হয়তো বিরোধী কোনো দলের সাথে যুক্ত হয়ে বা বিরোধী দলের কোনো কথা ভারতীয় জনতা পার্টি নামে প্রচার করছে। আমার তো মনে হয় না ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এভাবে বলবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একজনের উপর আরেকজন এভাবে কথা বলেন। যেটা পত্রপত্রিকায় ছিল তার জন্য আমাকে বলতে হয়েছে। পত্রপত্রিকায় কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যদি কিছু থাকে আমাকে বলবেন, আমি সেটার উত্তর দেবো। ঠিক আছে। তো সোজাসুজি আপনি যেটা বলতে চাইছেন যে এটা অপপ্রচার হতে পারে, যেটা আপনার আপনি মানে রাজনীতিতে যখন আসবেন তো ওটা তো থাকবেই, ওটাকে কাউন্টার করতে হবে। যখন একজন ব্যক্তি কোনো অভিযোগে আমি যদি স্বীকার করি না যে না এটা নয়, এটা মেনে নেওয়া যাবে না, আপনি এই দাবি প্রত্যাহার করছেন এক কথা, এই যেটা আওয়াজ এটা আপনি প্রত্যাহার করছেন, তার মানে এটা মিথ্যা 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 কথা। ঠিক আছে, যাই হোক, বর্তমান যেটা হচ্ছে বাগান অঞ্চলের জনসাধারণ নিত্যগোপাল দাস, আপনাকে কেন এত সমর্থন করছে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে? যেহেতু আপনি বর্তমানে একটা স্পষ্টীকরণ দিয়ে দিলেন যে ভবিষ্যতে দেখা যাবে, সময়ের কথা সময় হবে, যেটা আপনার থেকে বুঝতে পারলাম। সময়ে বলবে যে দল এখন প্রার্থী নিয়ে কিছু বলেনি, আমরা কেন বলবো? না, সেটা ঠিক আছে, যেটা আপনার কথা, আপনি একজন দলের কার্যকর্তা হিসেবে দলের আদর্শবিহীন কোনো কথা আপনি বলতে পারবেন না, যেটা আপনার থেকে বুঝতে পারলাম। দলের মতাদর্শ অনুযায়ী আপনি আপনার যা ভাষ্য আপনি প্রকাশ করলেন। তো এখানে আমার প্রশ্ন হলো যে বাগান অঞ্চলের জনসাধারণ যারা রয়েছে, নিত্যগোপাল দাস
আপনাকে এত সমর্থন করছে, 2026-এর বিধানসভার প্রার্থী হিসাবে সোজাসুজি মত প্রকাশ করছেন, এবং এখানে একটা কথা হচ্ছে কেন চাইছেন বা কেন এত সমর্থন? আর অন্যদিকে যদি আমি বলি, আজকের দিনে কিন্তু আমরা ফলবিহীন গাছকে আমরা প্রাধান্যতা দেই না। একটি গাছে যদি ফল থাকে না, আজকের দিনে কিন্তু আমরা এই গাছের দাঁড়িয়েও না। ওই ওই প্রশ্নটা ওদেরকে করলেই ভালো। কিন্তু আমি, যেহেতু আমার মণ্ডলে অধিক বাগান অঞ্চল পড়েছে, অন্যদিকে হয়তো নেই। পশ্চিম কাটিগড়া মণ্ডল এখন আলাদা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেইটাও কালাইন মণ্ডলের আওতায় ছিল। সেই সুবাদে কালাইন মণ্ডলেই প্রত্যেকটা বাগান অঞ্চল কালাইন মণ্ডলেই পড়েছে। সেই জন্য কার্যকর্তারা অনেক বেশি বাগান অঞ্চলে। তো বাগান অঞ্চলে যেহেতু আহ, অনেক কাজ বাকি আছে, যে সেই জন্য আমি আমার বলার কারণ হচ্ছে কোনো একটা কারণ হবে না, সে বাগান অঞ্চল আরো তো আছে। আপনার সোজাসুজি আপনাকে বলছে যে উনাকেই চাইছি বা উনাকেই চাইবো। ওই প্রশ্নটা ওদেরকে জিজ্ঞেস করলেই ভালো। হয়তো আমাকে কারো কারো ভালো লাগে, বা আমার কোনো কিছুতে হয়তো ওরা ভালো লাগতে পারে, কিন্তু আমি সবসময় চাই যে বাগানের মানুষগুলার উন্নয়ন বাগানের লোকরাই অনেক বেশিরভাগ। সেই জন্য বাগানের অনেক ছেলেদেরকে আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সাথে সক্রিয়ভাবে কাজ করার জন্য এবং পার্টিতে সময় দেওয়ার জন্য। এবং আমি সবসময় ওদের সাথে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট রাখি, যাতে দলের কাজে যাতে কোনো খামতি না হয়। অনেক সময় বাগান অঞ্চলে মন কি বাত অনুষ্ঠান, বিভিন্ন দলের সাংগঠনিক কাজে আমি ওদেরকে মানে একবার দুবার তিনবার বলে বারবার ফোন করতে থাকি, যাতে দলের সংগঠনে আজকের দিনে বাগানের অনেক ছেলেরা ভারতীয় জনতা পার্টিতে সক্রিয়ভাবে কাজ করছে। এবং আমি সবসময় চেষ্টা করি যে বাগানের আওয়াজটা বাগানের ছেলেরা যদি ভালোভাবে নির্দিষ্ট প্ল্যাটফর্মে তুলে ধরে, ওদের সার্বিক উন্নয়ন হবে। সেই কথাটা ওদেরকে সবসময় বলি। আর ওদের সাথে সেই সুবাদেই হয়তো আমার মতের মিল হয়। আমার প্রশ্ন তো সেই জন্য যে আগে একটা প্রথা ছিল কংগ্রেস সরকারের সময়, যে ভোটের সময় শুধু বাগান অঞ্চলে যাব আর রাত্রিবেলা একটু প্রচার টচার করে আসবো, পরের দিন ভোট হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি এভাবে কাজ করে না। আমরা বাগানের তৃণমূলভাবে প্রত্যেকটা বাগানের মানুষের সুখে দুঃখে যাতে পাশে থাকতে পারে কার্যকর্তা, বাগানের ছেলেরা বাগানের কার্যকর্তা যাতে থাকতে পারে, এবং আমরাও যাতে সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা দৃষ্টিভঙ্গি রেখে আমরা বাগানের প্রত্যেকটা ছেলেদের যাতে তারাও দায়িত্ব পায়, তারাও বিভিন্ন ইয়ে পেয়ে দায়িত্বটা বুঝে যে আমাদের দল একটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দল, আমাদেরকে দায়িত্ব দিয়ে দায়িত্ব পালনে যাতে ব্রতী হয়, সেই জন্যই ওদের সাথে একটু বেশি সময় দিতে হয়, বেশি কাজ করি। যেটা আমি আপনার এই কথা থেকে বুঝতে পারলাম, কোনো না কোনো দিক দিয়ে ওরা একটু ওটা ওদের ব্যাপার। সেই সুবাদেই আপনাকে আপনার নাম বারে বারে বলছেন।